বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফিরোজশাহ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মিসেস উম্মে সালমা, সহকারী শিক্ষক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আশা করি সবাই সুস্থ আছো আল্লাহর অশেষ রহমতে। আমিও সুস্থ আছি, ভালো আছি। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায়ের কয়েকটি পাঠ নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। বুঝবে বা শিখতে পারবে রাষ্ট্রের ধারণা কি, রাষ্ট্র সম্পর্কে তোমাদের একটি ধারণা হবে। বাংলাদেশ কেন একটি রাষ্ট্র ব্যাখ্যা করতে পারবে। নাগরিক ও নাগরিকের ধারণা ব্যাখ্যা করতে পারবে। রাষ্ট্র অনেক পুরাতন এবং প্রাচীন একটি শব্দ। মানুষ অনেক আগে জন্ম নিলেও শুরুর দিকে রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। সময়ের বিবর্তনের মধ্য দিয়ে 5 থেকে 6,000 বছর আগে নদী ও সমুদ্রের তীরে প্রাচীন কিছু নগররাষ্ট্র গড়ে ওঠে। নগররাষ্ট্র ব্যবস্থা থেকে প্রাচীনকালে রাষ্ট্রের উৎপত্তি হয়। ধীরে ধীরে আধুনিক রাষ্ট্রের উদ্ভব হয়েছে। বর্তমানে বিশ্বের জনসংখ্যা প্রায় 700 কোটি। এই বিপুল জনসংখ্যা সবাই কোনো না কোনো রাষ্ট্রেরই অধিবাসী বা নাগরিক। আজ আমরা জানব রাষ্ট্র বলতে কী বোঝায়, কীভাবে একটি রাষ্ট্র গঠিত হয়, নাগরিক বলতে কী বোঝায়, কীভাবে একটি দেশের নাগরিকত্ব লাভ করা যায়। আগে আমরা একটা ছক দেখব। রাষ্ট্র কীভাবে গঠিত হয়। রাষ্ট্রের মূল উপাদান হলো 4টি: ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। এই 4টি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। এই 4টি উপাদান দিয়েই একটা রাষ্ট্র স্বয়ংসম্পূর্ণভাবে গঠিত হতে পারে। প্রথমে জানব জনসমষ্টি। রাষ্ট্রের অন্যতম উপাদান হলো জনসমষ্টি। জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। রাষ্ট্রের জনসংখ্যা কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। উদাহরণস্বরূপ, চীনের জনসংখ্যা 137 কোটি 20 লক্ষ। অন্যদিকে সান মেরিনো নামের একটি ছোট দেশের জনসংখ্যা মাত্র 30,000। ভূখণ্ড। রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান হলো ভূখণ্ড। ভূখণ্ড বলতে জল, স্থল ও তার উপরিভাগের আকাশসীমাকে বোঝায়। ভূখণ্ডের নির্দিষ্ট পরিমাণ নেই। একটি রাষ্ট্র অনেক বড়ও হতে পারে, আবার ছোটও হতে পারে। যেমন ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। অন্যদিকে সিঙ্গাপুর ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 693 বর্গ কিলোমিটার ও 0.18 বর্গ কিলোমিটার। এগুলো হলো নগরকেন্দ্রিক রাষ্ট্র। সরকার। রাষ্ট্র গঠনের দ্বিতীয় অন্যতম উপাদান হলো সরকার। তৃতীয়, সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হতে পারে। শান্তি শৃঙ্খলা রক্ষা, আইন প্রণয়ন এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করা সরকারের প্রধান কাজ। জনগণ সরকারকে সকল বৈধ আদেশ মেনে চলে সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করতে সাহায্য করে। সার্বভৌমত্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বশেষ উপাদান হলো সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের সর্বোচ্চ, চরম ও চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে। এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারে, আদেশ পালনে বাধ্য করতে পারে। সার্বভৌমত্বের কারণে রাষ্ট্র অন্য কোনো দেশ বা শান্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত। পার্ট 2, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। 1971 সালের 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেসব উপাদান দরকার তা সবগুলোই বাংলাদেশের রয়েছে। উপাদানগুলো হলো জনগোষ্ঠী, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। প্রথমেই আসে জনগোষ্ঠী। বাংলাদেশের জনসংখ্যা বিশাল। এর সংখ্যা বর্তমানে 14,97,32,364 জন। বাংলাদেশের জনসংখ্যার একটি বিরাট অংশ হলো শিশু। এরা এই দেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশও বিশ্বের 8ম বৃহত্তম রাষ্ট্র। ভূখণ্ড। বাংলাদেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। 1971 সালে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে আমরা এই ভূখণ্ড অর্জন করি। এর বিস্তৃতি হল উত্তরে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত। অসংখ্য নদ, নদী, হাওর, বিল, পাহাড়, পর্বত, বনভূমি ও সমভূমি নিয়েই গঠিত। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। সরকার। বাংলাদেশ সরকার ব্যবস্থা মন্ত্রিপরিষদ শাসিত। এর নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটি একটি গণতান্ত্রিক সরকার। এই সরকারে জনগণের ভোটে নির্বাচিত হয়। 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। সার্বভৌমত্ব। বাংলাদেশ রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে। দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ ও অন্য দেশের নিয়ন্ত্রণ মুক্ত থেকে দেশকে শাসন করে। পার্ট 3। নাগরিক ও নাগরিকত্বের ধারণা। রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক। পূর্বে নগরের বসবাসকারীকে বলা হতো নাগরিক। তখন ছোট ছোট নগর কেন্দ্র গঠিত হতো রাষ্ট্র হিসেবে। বর্তমানে নাগরিক ও নাগরিকত্বের ধারণা বদলে গেছে। এখন রাষ্ট্রের সদস্য হিসাবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসেবে বিবেচিত হতে পারে। একজন নাগরিকের 4টি প্রধান বৈশিষ্ট্য থাকা জরুরি। বৈশিষ্ট্যগুলো হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা, রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা, রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ করা। এই 4টা বৈশিষ্ট্য যখন একজন নাগরিকের মধ্যে থাকবে তখন সে একজন সুনাগরিক হিসেবে গণ্য হবে। নাগরিক ও বিদেশি। একটি রাষ্ট্রে নিজ দেশের অধিবাসী ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক বসবাস করতে পারে। শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, চাকরি ইত্যাদি নানা কারণে তারা অবস্থান করে। এরা বিদেশি হিসেবেও পরিচিত। তবে তারা স্থায়ীভাবে বসবাস করে না। বিদেশে বসবাসকারী রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে না, কেবল বসবাসকারী রাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক অধিকার ভোগ করে। তারা বিদেশে বসবাসকারী দেশের সরকারের কিংবা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাই বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয়। নাগরিকত্ব লাভের উপায়। নাগরিকত্ব লাভের প্রধান উপায় হলো 2টি। একটি হলো জন্মসূত্রে নাগরিক, আর একটি হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিক। জন্মসূত্রে নাগরিক বলতে আবার 2টি বিষয় বিবেচনা করতে হয়। একটি হলো জন্মসূত্র নীতি, অপরটি হলো জন্মস্থান নীতি। এই নীতি অনুযায়ী, জন্মসূত্র নীতি অনুযায়ী মা বাবা যে রাষ্ট্রের নাগরিক হোক না কেন, সন্তান সেই রাষ্ট্রেরই নাগরিক হবে। কোনো মা বাবার সন্তান বিদেশে জন্মগ্রহণ করলে সে সন্তান মা বাবার দেশের নাগরিক হবে। পৃথিবীর বেশিরভাগ দেশ এই নীতি অনুসরণ করে। উদাহরণস্বরূপ, জাপানি বা ফরাসি মা বাবার সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করলে তারা জাপান বা ফ্রান্সের নাগরিক হবে। এভাবে
বাংলাদেশি বা ভারতীয় কোনো মা বাবার সন্তান ওইসব দেশে জন্মগ্রহণ করলে তারা বাংলাদেশ বা ভারতের নাগরিক হবে। জন্মস্থান নীতি। এই নীতি অনুযায়ী মা বাবা যে দেশেরই হোক না কেন, সন্তান যেই দেশে জন্মগ্রহণ করবে সন্তান সে দেশেরই নাগরিক হবে। এই নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। যেমন বাংলাদেশে মা বাবার কোনো সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে আমেরিকার নাগরিক হবে এবং সে দেশের নাগরিকত্ব লাভ করবে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের কয়েকটি উপায় রয়েছে। উল্লেখযোগ্য উপায়গুলো হলো: অবশ্যই তাকে ওই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করতে হবে, ওই রাষ্ট্রের সম্পত্তি ক্রয় করতে হবে, ওই রাষ্ট্রের দীর্ঘদিন ধরে বসবাস করতে হবে, ওই রাষ্ট্রেই চাকরিরত থাকতে হবে, ওই রাষ্ট্রের ভাষা জানতে হবে এবং ওই রাষ্ট্রের সেনাবাহিনীতে চাকরি গ্রহণ করতে হবে। ভালো চরিত্রের অধিকারী হতে হবে, উন্নতর দক্ষতার অধিকারী হতে হবে, রাজনৈতিক আশ্রয় গ্রহণ করতে পারে। স্যার, আজ এই পর্যন্ত, এখানেই শেষ করলাম। বাসায় থাকবে, অল্প স্বল্প করে পড়াশোনা করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য হলেও তোমাদেরকে অল্প কিছু পড়াশোনা বাসায় করা দরকার, না হয় পরবর্তী ক্লাসে অনেক কষ্টকর হয়ে পড়বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।